গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প স্মারক। স্টেশনের ঠিক বাহিরেই একটা বড় চালার নিচে একসঙ্গে জড়াজড়ি করিয়া ৩-৪টি দোকান, চায়ের, ময়রার, মনোহারীর, এমনকি শহরের অনুকরণে একটা ধোপার দোকান পর্যন্ত, ন্যাশনাল ডাইং অ্যান্ড ক্লিনিং কোং। বড় রাস্তার ধারে একটা চওড়া নালা, তাহারে ওপর গুটি কয়েক বাঁশের মাচা বাঁধা আছে ওই দোকানগুলিতে যাইবার জন্য। পাকের গন্ধের সহিত ময়রার বাসি রসের টক গন্ধ এবং চায়ের দোকানের পিঁয়াজ ও ডিমের গন্ধ মিলিয়া বাতাসকে বহু দূর অবধি ভারাক্রান্ত করিয়া রাখে। ইহারই মধ্যে একদিন কাশীনাথ তাহার কাপড় জামার ছোট্ট পুটুলিটি লইয়া আসিয়া উঠিল এবং বৃন্দাবন ময়রার ভাঙা কাঠের বেঞ্চিতে পুটুলিটা নামাইয়া রাখিয়া একবার এদিক ওদিক চাহিয়া কহিল, দোকানদার ভাই, তোমার ঝাঁটা গাছটা একটু দেবে? এখানটা বড্ড নোংরা হয়েছে। বৃন্দাবন সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া দেখিল ১৬-১৭ বছর বয়সের শ্যামবর্ণ ছিপছিপে গঠনের একটি ছোকরা। চেহারার মধ্যে অসাধারণত্ব কিছুই নাই, শুধু দাঁতগুলি ভারী চমৎকার তাহার, মুক্তার মতো শুভ্র এবং পরিপাটি। হাসিটিও ভারী মিষ্টি, আর হাসিয়াই আছে সে সদা সর্বদা। প্রশ্ন সে করিল বটে, কিন্তু উত্তরের অপেক্ষা রাখিল না। দোকানের ভেতর হইতে ঝাঁটাটা বাহির করিয়া আনিয়া শুধু বৃন্দাবনের দোকানই নয়, সব কয়টি দোকানের সামনেই নিখুঁতভাবে পরিষ্কার করিল। তারপর পেছনের পুকুর হইতে ঝাঁটাটা ধুইয়া আনিয়া যথাস্থানে রাখিয়া কহিল, আহ, এখন কেমন দেখাচ্ছে বলো দেখি? কি নোংরা হয়েছিল এতক্ষণ! আমি আবার নোংরামি দেখতে পারি নে। তারপর পকেট হইতে একটি আনি বাহির করিয়া কহিল, যা হোক কিছু মিষ্টি দাও না ভাই, বড্ড তেষ্টা পেয়েছে। গায়ে পড়িয়া উপকার করিবার প্রবৃত্তিকে কেহ সহজভাবে গ্রহণ করিতে পারে না। বৃন্দাবনও এতক্ষণ অপ্রসন্ন দৃষ্টিতে তাহার কার্যকলাপ দেখিতেছিল। এখন আনিটি দেখিয়া তাহার মুখভাব স্নিগ্ধ হইল। সে বাহিরে আসিয়া দুটি বড় বড় রসগোল্লা তার হাতে দিয়া কহিল, তোমার নিবাস কোথায় খোকা? নিবাস আমার সেই মুকসুদাবাদ জেলা গো। বৃন্দাবন কহিল, এখানে কোথায় যাবে? কাশীনাথ একেবারে হাসিয়া গড়াইয়া পড়িল, যেন মস্ত বড় একটা ঠাট্টা করা হইয়াছে। কহিল, কোথায় যাব তা জানি না, কাজের নেগে এসেছি গো, কাজকর্ম মিলবে? বৃন্দাবনের দৃষ্টি আবার সন্দিগ্ধ হইয়া উঠিল। কাজের জন্য এত দূর এসেছ দেশ ভুঁই ছেড়ে, তা শহরে গেলে না কেন? কাশীনাথ কহিল, এসেছিলাম আমি চিনির কলে কাজ করতে, তা ভাই পোষালো না, বড্ড খাটুনি। তাছাড়া যত মেরোর ভিড়, ও আমার ভালো লাগলো না, তাই কাজ ছেড়ে দিয়ে চলে এলাম। ইহার আগে স্টেশনটা একটু শহরের মতো, চিনির কলটা সেখানেই। সুতরাং বৃন্দাবন আশ্বস্ত হইল। কিছু যেন চিন্তিত কণ্ঠে কহিল, কাজ আর এখানে কোথায় মিলবে ভাই, এক বাবুদের বাড়ি চেষ্টা করে দেখতে পারো। সাগ্রহে কাশীনাথ প্রশ্ন করিল, মিলবে সেখানে? বাবুরা কেমন লোক? বৃন্দাবন কপালে বদ্ধ হাত তুলিয়া কহিল, কর্তাবাবু দেবতুল্য লোক, যদি পায়ে পড়তে পারো তো হিললে একটা হবেই। কাশীনাথ পুটুলিটা তুলিয়া লইয়া একেবারে দাঁড়াইয়া উঠিল। যাই তাহলে এখনই। তাহার জলপান হইয়া গিয়াছিল। বৃন্দাবন আঙুল দিয়া দেখাইয়া কহিল, এই পথ ধরে সোজা চলে যাও, ওই যে আম গাছের ফাঁকে হলদে দালান দেখা যাচ্ছে, ওইটেই। কাশীনাথ সামনের দেউড়িতে ঢুকিতে সাহস করিল না। ঘুরিয়া পেছনের বাগানে ঢুকিয়া পড়িল। বাগানের যে দিকটা ফুল বাগান, সেইখানেই গ্রামের জমিদার শঙ্করবাবু দাঁড়াইয়া বাগানের তদারক করিতেছিলেন। আন্দাজে তাহাকেই কর্তাবাবু বুঝিয়া একেবারে সামনে গিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিল। শঙ্করবাবু একটু বিস্মিত দৃষ্টিতে চাহিয়া কহিলেন, কি রে? কাশীনাথ তাহার কণ্ঠস্বরে বোধহয় ভরসা পাইল। তাহার স্বভাব সিদ্ধ হাসিটি ফুটিয়া উঠিল মুখে। কহিল, আপনার কাছে চাকরি করব বাবু। শঙ্করবাবু হাসিয়া কহিলেন, আমার কাছে চাকরি করবি?
কিন্তু লোকের তো আমার দরকার নেই। কাশীনাথ মাথা নাড়িয়া জবাব দিল, তা জানি না বাবু, আপনার চরণেই স্থান দিতে হবে। কি মুশকিল, লোক যে ঢের রয়েছে রে। না হয় কাছারি বাড়িতে যা, যদি সেখানে কিছু খালি টেলি থাকে। তা তুই ছেলে মানুষ, সেখানেই বা কী কাজে আসবি তাও তো বুঝছি না। এবার প্রবল বেগে ঘাড় নাড়িয়া কাশীনাথ জবাব দিল, কাছারিতে আমি যেতে পারবো না, আমি আপনার সেবা করব বাবু, মাইনে টাইনে চাইনি, আমায় শুধু দুটি খেতে দেবেন। যে মালে বাগানে কাজ করিতেছিল সে ধমক দিয়া কহিল, কেন শুধু শুধু বাবুকে দিক করছ, কাজ নেই বলছেন। কাশীনাথ একেবারে মালির হাত দুইটা চাপিয়া ধরিয়া কহিল, মালি ভাই, রাগ করো না, আমি ঠিক বাবুর চরণের তলায় জায়গা করে নেব। শঙ্করবাবু হাসিয়া ফেলিলেন, আচ্ছা যাক যাক, তোর বাড়ি কোথায় রে? চুরি টুরি করে পালাবি নে তো আবার। কাশীনাথ জবাব দিল, আগে না বাবু, রেখে দেখুন, বাড়ি আমার মুর্শিদাবাদ, নিমতিতে। শঙ্করবাবু কহিলেন, আচ্ছা বাড়ির ভেতরে যা। এই কে আছিস রে, একে বৌমার কাছে নিয়ে যা তো, বলকে এ আমাদের এখানে কাজ করবে। কাশীনাথ চলিয়া গেলে মালি ক্ষুণ্ণস্বরে কহিল, চেনা নেই শুনো নেই, ভিনদেশের ছেলে, বাবু অমনি তাকে বাড়ির মধ্যে জায়গা দিলেন, ও ছোড়া বদমাইশ বাবু। শঙ্করবাবু অবিশ্বাসের সুরে কহিলেন, না না, ও এখনো ছেলে মানুষ যে কানাই, বদমাইশে এখনো শেখেনি। বহাল হইতে যা দেরি, কাশীনাথ 3 দিনের মধ্যেই পসার জমাইয়া তুলিল। সেবা সে নিটলভাবেই করিতে পারে। বিপত্নিক শঙ্করবাবুর সেবা বিধবা পুত্রবধূর তত্ত্বাবধানে ক্ষুণ্ণ হইত না, কিন্তু এমন শারীরিক স্বাচ্ছন্দ্য তিনি অনেক দিন পান নাই। ভোরবেলা চোখ খুলিতেই কাশীনাথ মাজন জল গামছা নিয়া হাজির করে, পায়খানার গাড়ু পৌঁছিয়া দিয়া আসে। বাহির হইতে আসিলে পা ধোয়াইয়া মুছাইয়া দিতে একটি মুহূর্ত বিলম্ব হয় না। আহারের পর পা টিপিয়া তাকে ঘুম পাড়াইয়া তবে নিজে আহার করে। রাত্রেও সেই ব্যবস্থা। এত চটপটে কর্মঠ নিষ্ঠাবান সেবক শঙ্করবাবু অনেকদিন পান নাই। কাশীনাথ প্রথম দিন চাকরদের ঘরে শুইয়াছিল। দ্বিতীয় দিন হইতে তাহার শয়নের স্থান নির্দেশ হইল বাড়ির মধ্যে উপরেই। আরও 3-4 পরে একদিন শঙ্করবাবুর রাত্রে বাহিরে যাইবার প্রয়োজন হইয়াছিল। তিনি সাধারণত কাহাকেও বিরক্ত করিতেন না। সেদিনও নিঃশব্দে উঠিয়া নিচে আসিয়াছিলেন। দ্বার খুলিয়া বাহিরে পা বাড়াইবেন, এমন সময় সহসা পেছনে আলোটা উজ্জ্বল হইয়া উঠিতে দেখিলেন কাশীনাথ আলোটা বাড়াইয়া গাড়ু হাতে প্রস্তুত হইয়া দাঁড়াইয়া আছে। সেই দিন হইতে শঙ্করবাবু আদেশ দিলেন, কাশীনাথ রাত্রে তাহার ঘরের সামনের দালানেই থাকিবে। শুধু শঙ্করবাবু নহেন, বাড়ির গৃহিণী, তাহার বিধবা পুত্রবধূও কাশীনাথের উপর খুব সন্তুষ্ট। কাশীনাথ তাহার পুষ্প চয়নের সময় ডাল নোয়াইয়া ধরে, গাছে উঠিয়া চাপা ফুল পাড়িয়া দেয়, বাগান খুঁটিয়া পুনর্নবা শাক সংগ্রহ করে, ফাইফর মাসে ঝড়ের আগে ছোটে। সবচেয়ে তাহার মহৎ গুণ, হাসি তাহার মুখে লাগিয়াই আছে, এবং কাজ দিলে মনে মনে চটে না, খুশিই হয়। শঙ্করবাবুর একটি ছেলে ছিল, এখন আছে একটি মাত্র পৌত্র হরিচরণ, তাহার বয়স 13, এবং আরেকটি পৌত্রী কমলা, তাহার বয়স 15। এই দুইটি ক্ষুদে মনিবের মন জোগাইতে অন্য ভৃত্যেরা হিমশিম খাইয়া যাইত, কিন্তু কাশীনাথ অতি সহজেই তাহাদের হাত করিয়া ফেলিল। শুধু হাত করা নয়, ছেলে মেয়ে দুইটি তাহাকে যেন পাইয়া বসিল। আসল কথা, তাহাদের সমবয়সী বা খেলার সাথে এ বাড়িতে কেহই ছিল না। তাহারা কাশীনাথকে পাইয়া যেন বাঁচিয়া গেল, এবং অনায়াসে প্রভু ভৃত্যের সম্পর্ককে লঙ্ঘন করিয়া প্রায় বন্ধুত্ব পাতাইয়া বসিল। এমনকি কে কখন এই ভৃত্য বন্ধুটিকে দখল করিবে এই লইয়া ঈর্ষা বা কলহেরও অভাব ছিল না। হরিচরণে যখন এই ভৃত্যটিকে প্রয়োজন, তখন কমলার তাহাকে না হইলে চলে না। আবার সে যখন কমলার কোনো ফরমাস খাটে, তখনই হরিচরণের কোনো জরুরি আদেশ আসিয়া উপস্থিত হয়, আর সেগুলি তখনই করা চাই,
নহিলে রাগারাগি মান অভিমান পর্যন্ত গড়াইত। বিশেষত এ বিষয়ে কমলার ঈর্ষাটাই বেশি ছিল। তাহার বিশ্বাস হরিচরণের উপরই কাশীনাথের পক্ষপাতিত্ব একটু বেশি। একদিনের কথাই বলি, কাশীনাথ সবে খাইতে বসিয়াছে। হরিচরণ আসিয়া হুকুম করিল, কাশীনাথ ভাই, টপ করে খেয়ে নাও, আমাকে একটু বেলের আঠা পেড়ে দিতে হবে। কাশীনাথের অবশ্য তাহাতে আপত্তি নাই। সে যতটা সম্ভব দ্রুত আহার শেষ করিয়াই হরিচরণের সহিত চলিল বাগানের দিকে। কমলার মা ছেলেকে মৃদু তিরস্কার করিলেন, কিন্তু বলা বাহুল্য মনিব বা ভৃত্য কেহই তাহাতে বিশেষ কর্ণপাত করিল না। কমলা তখন বাগানের কচি আমড়া সংগ্রহে ব্যস্ত ছিল। এই দুটিকে দূরে পুকুর পাড়ের বেলগাছের দিকে যাইতে দেখিয়া অকস্মাৎ ঈর্ষায় জ্বলিয়া উঠিল। সেও আঁচলের আমড়াগুলি একটা নিভৃত স্থানে লুকাইয়া রাখিয়া পেছনে পেছনে আসিয়া উপস্থিত হইল। তখন কাশীনাথ সবে বেলগাছ হইতে বেল সংগ্রহ করিয়া নামিয়াছে। কমলা আসিয়া গম্ভীরভাবে আদেশ জানাইল, কাশী, আমাকে এক থোলা আমড়া পেড়ে দিবি? সেই মগডালে চমৎকার এক থোলা আমড়া হয়ে আছে। হরিচরণ প্রায় খেপিয়া উঠিল, এসেছ হিসকুটি, আর সহ্য হল না, ও এখন যাবে না, যাও। কমলা তাহার জ্যেষ্ঠা জনচিত গাম্ভীর্য বজায় রাখিয়া শুধু ডাকিল, কাশীনাথ, শিগগির এসো। হরিচরণ কহিল, দাঁড়াও, মাকে আমি বলে দিচ্ছি, ভাত খেয়ে উঠেই তুমি আমড়া খাচ্ছ। কিন্তু কমলা তাহাতেও দমিল না, কহিল, মাকে আমিও বলে দিতে জানি, তুমি ভাত খেয়ে উঠেই ঘুড়ি ওড়াবার জোগাড় করছ। হরিচরণ তখন অন্য পথ ধরিল, বলিল, এইমাত্র ভাত খেয়ে উঠল ছেলেটা। আচ্ছা দিদি, তোর কি একটু দয়ামায়া নেই? এই ঠিক দুপুর রোদে বারবার গাছে উঠতে বলছিস, দেখছিস কিরকম ঘেমে গেছে। কমলা খিচাইয়া উঠিল, আহা, এত দয়া এতক্ষণ কোথায় ছিল? নিজে যখন গাছে উঠতে বলেছিলেন তখন এসব কথা মনে ছিল না? হরিচরণ কোনো দিকেই সুবিধা করিতে না পারিয়া ঘাড় বাঁকাইয়া কহিল, আমার এখন ওকে দরকার আছে। কাশীনাথ তাড়াতাড়ি কহিল, আচ্ছা দাদাবাবু, তুমি 2-3 মিনিট দাঁড়াও না, আমি এক্ষুনি আসছি। ও আর কতক্ষণ লাগবে? তুমি ততক্ষণ আঠা লাগাও না, আমি এসে পড়লাম বলে, লক্ষ্মীটি। সে কমলার আগেই দৌড় দিল আমড়া গাছের দিকে। আসলে কমলার আমড়াতে কোনো প্রয়োজনই ছিল না। আমড়া ছিলও তাহার কাছে প্রচুর, সমস্তটাই জেদের ব্যাপার। কিন্তু কাশীনাথ ঘর্মাক্ত দেহে আরক্ত মুখে গাছে চড়িতে শুরু করার সঙ্গে সঙ্গেই তার অনুতাপের সীমা রহিল না। আহা, মিছিমিছি বেচারাকে কষ্ট দেওয়া। সে একটু ইতস্তত করিয়া অপেক্ষাকৃত নিম্নস্বরে কহিল, কাশী, নেমে আয় না হয়, দরকার নেই আমরার। কিন্তু কাশী নামিল না, কহিল, না দিদিমণি, এ আর কতটুকু বাকি আছে, এই পৌঁছে গেলাম। সেখান হইতে আমরার গুচ্ছটি পাড়িয়া নিচে ফেলিয়া দিয়া যখন সে নামিয়া আসিল, তখন বাস্তবিকই তাহার দিকে চাওয়া যায় না। সে অবশ্য গাছ হইতে নামিয়াই হরিচরণের উদ্দেশ্যে ছুটিতেছিল, কিন্তু কমলা তাহাকে কিছুতেই যাইতে দিল না। তাহার একটা হাত ধরিয়া জোর করিয়া গাছের ছায়াটায় টানিয়া আনিয়া কহিল, এক্ষুনি যেতে পাবি নে তুই, আবার রোদ্দুরে ছুটোছুটি করলে আর বাঁচবি নে। কাশীনাথ বিস্মিত হইয়া কমলার মুখের দিকে চাহিয়া দেখিল তাহার দুটি চোখ ছলছল করিতেছে। সেদিকে চাহিয়া সে কেমন যেন অভিভূত হইয়া পড়িয়াছিল। তাই কমলা যে নিজের আঁচল দিয়া তাহার ঘাম মুছিয়া দিয়া আঁচল দিয়ে তাহাকে বাতাস করিতেছে, সেটা সে প্রথমটা ভালো করিয়া বুঝিতে পারে নাই। চমক যখন ভাঙিল, সে বলিয়া উঠিল, ও কি করছো দিদিমণি? ওতে যে আমার পাপ হবে। একটু গরমে আমার কিছু হয় না, ও আমার অভ্যেস আছে। দেশে থাকতে রোজই দুপুরবেলা কাটতো আমার গাছে গাছে। বলিয়া কোনো মতে কমলের হাত ছাড়াইয়া সে ছুটিয়া গেল হরিচরণের কাছে। হরিচরণ তখন মুখটা গোঁজ করিয়া অন্যদিকে চাহিয়া বসিয়া আছে। কাশীনাথ পাশে বসিয়া ভয়ে ভয়ে ডাকিল, দাদাবাবু রাগ করলে? আমি তো খুব তাড়াতাড়ি এসেছি। হরিচরণ জবাব দিল না, মুখখানা তেমনই ভার করিয়া বসিয়া রহিল। কাশীনাথ তাহাকে খুশি করিবার অন্য উপায় না পাইয়া ঘুড়ি জুড়িতে বসিল। একটু পরে কহিল, এ বেলটাতে তত আঠা নেই, আর একটা বেল পারি। আসল কথাটা যে কি
তাহা হরিচরণে জানিতে বাকি ছিল না। সে কোনো মতে হাসি চাপিয়া বসিয়া রহিল। কিন্তু কাশীনাথ যখন সত্য সত্যই আবার গাছে চড়িতে আরম্ভ করিল, তখন আর চুপ করিয়া থাকিতে পারিল না। কহিল, আর বেল পাড়তে হবে না, তুই নেমে আয়। কাশীনাথ কহিল, এ যে হয়ে গেল দাদাবাবু, ওই বেলটা নিয়েই। ধমক দিয়া হরিচরণ কহিল, নেমে আয় বলছি, বেল আমার চাই নে। অগত্যা কাশীনাথ নামিয়া আসিল। নিচে আসিয়া আগেকার ভাঙা বেলটা হাতে করিয়া কহিল, তবে এতেই জুড়ে ফেলি, কি বলো? না, ঘুড়ি আমার চাই নে, জুড়তে হবে না তোকে। অর্থাৎ এটাও রাগের কথা। কাশীনাথ কি করিয়া কি করিবে ভাবিয়া পাইল না। তখন হরিচরণী উঠিয়া তাহার হাত হইতে বেলটা কাড়িয়া লইয়া তাহার হাত ধরিয়া গাছতলায় জোর করিয়া বসাইয়া দিল। তারপর সহসা দুই হাতে তাহার গলাটা জড়াইয়া ধরিয়া তাহার কাঁধের উপর গালটা রাখিয়া কহিল, বস দেখি চুপ করে একটু। কাশীনাথ কহিল, কিন্তু ঘুড়িটা জুড়ে রাখলে হতো না? না না, ঘুড়ি আমি আজ আর ওড়াবো না, তার চেয়ে তুই বসে একটা গল্প বল। তারপর গলাটা আরও একটু নামাইয়া কহিল, তোর খুব কষ্ট হচ্ছে না রে কাশী? খেয়ে উঠেই দুবার গাছে চড়া, আমি আর কখনো তোকে বলবো না। কাশীনাথ জবাব না দিয়া তাহাকে একটা হাতে জড়াইয়া ধরিল। আরও নিবিড়ভাবে তাহার কাঁধে মাথাটা গুজিয়া দিয়া হরিচরণ কহিল, গল্প বল একটা, তোর দেশের গল্প। এমনি করিয়াই চলে। এই প্রায় সমবয়সী বালক ভৃত্যটিকে উপলক্ষ করিয়া দুটি ভাই বোনের খুনসুটির অন্ত নাই। ইতিমধ্যেই কমলা কি করিয়া আবিষ্কার করিয়াছিল হরিচরণের প্রতি কাশীনাথের পক্ষপাতিত্ব বেশি। সেজন্য সে সুযোগ এবং সুবিধা পাইলেই ঠিক হরিচরণের প্রয়োজনের সময়ই কাশীনাথকে তলব করিত এবং সম্ভব অসম্ভব ফরমাস করিত। একদিন স্নান করিতে গিয়া কমলার কানের একটা দুল কি করিয়া খুলিয়া পড়িয়া গিয়াছিল জলের মধ্যে। বকুনি খাইবার ভয়ে সে কাহাকেও কোনো কথা না বলিয়া একেবারে শরণাপন্ন হইল কাশীনাথের। কি হবে কাশী? কাশীনাথ অভয় দিয়া বলিল, কি আর হবে, ঠিক কোথায় দাঁড়িয়ে তুমি চান করেছ দেখিয়ে দাও দিদিমণি, আমি খুঁজে দেবক্ষণ। কমলা জায়গাটা ঢিল ছুড়িয়া বুঝাইয়া দিল। কিন্তু কাশীনাথের তখনই খোঁজা হইল না, কারণ সেটা কর্তার স্নানাহারের সময়। সে সময়ে কাশীনাথের হাজির থাকা প্রয়োজন। তাহার পরও কতগুলি এমন কাজ পরপর আসিয়া পড়িল যে তাহার নিঃশ্বাস ফেলিবার অবসর রহিল না। একেবারে সে সময় পাইল আহারের পর, কিন্তু তখন সেটা অনেকখানি পাকের মধ্যে চলিয়া গিয়াছে। সে একবার করিয়া মুখ তুলিয়া দম লয়, আবার বহুক্ষণ ধরিয়া ডুব গালিয়া খোঁজে। অবশেষে প্রায় ঘণ্টাখানিকের চেষ্টায় যখন দুলটা পাওয়া গেল, তখন কাশীনাথের চোখ দুটি হইয়া উঠিয়াছে রক্তের মতো লাল এবং দেহের বর্ণ পাঙাশ। কমলা উপরে জানালা হইতে রুদ্ধ নিঃশ্বাসে এতক্ষণ তাহার কার্যকলাপ লক্ষ্য করিতেছিল। এখন ছুটিয়া নামিয়া আসিল, কিন্তু কাশীনাথের দিকে নজর পড়িবা মাত্র তার দুলের উৎসাহ চলিয়া গেল। সে শঙ্কিত কণ্ঠে কহিল, তোর কি চেহারা হয়েছে রে কাশী, অসুখ করবে না তো? কাশীনাথ তখন সেই দারুণ গরমেও ঠকঠক করিয়া কাঁপিতেছে। সমস্ত রক্ত মাথায় উঠিবার উপক্রম করায় মাথা ধরিয়া উঠিয়াছে তাহার। তবু সে জোর করিয়া বলিল, না কিছু হবে না, নাও নাও দুলটা পরে ফেলো। কিন্তু কমলা ততক্ষণে নিজের আঁচল হইতে খানিকটা কাপড় ছিঁড়িয়া ফেলিয়াছে। সেটা কাশীনাথের মাথার উপর ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কমলা কহিল, এইটে দিয়ে আগে গা মাথার জলটা মুছে নে। না না, আমি কোনো কথা শুনতে চাই নে, বেশ ভালো করে মোছ, আমি দৌড়ে গিয়ে তোর শুকনো কাপড় নিয়ে আসছি। সে সত্যই ছুটিয়া কাপড় আনিতে গেল, কিন্তু তবুও জ্বর ঠেকানো গেল না। সন্ধ্যার পূর্বেই জ্বর আসিল কাশীনাথের, প্রবল জ্বর, তাহার সহিত বমি প্রভৃতি অন্য উপসর্গ। পরের দিন ডাক্তার পরীক্ষা করিয়া দেখিয়া কহিলেন, নিউমোনিয়ার সম্ভাবনা আছে, জ্বরটা সোজা নয়। বাড়িতে গভীর উদ্বেগের ছায়া পড়িল। কাশীনাথ যে কখন সাধারণ ভৃত্যের গণ্ডি ছাড়াইয়া অন্তরের এতটা গভীরে প্রবেশ করিয়াছে তাহা কেহই বুঝিতে পারে নাই। চিকিৎসা সেবার কোনো ত্রুটি হইল না, বরং অন্য ভৃত্যদের মনে হইল এটা বড়ই বাড়াবাড়ি হইতেছে। সবচেয়ে বিপদ হইল কমলার। সে বেচারা পরপর 2 রাত্রি ঘুমাইতে না পারিয়া
তৃতীয় দিন সকালে আরক্ত মুখে দাদুর কাছে গিয়া নিজের অপরাধ খুলিয়া বলিল। মা শুনিয়া বকাবকি করিলেন খানিক, কিন্তু দাদু শুধু নিঃশব্দে কিছুক্ষণ পিঠে হাত বুলিয়া কহিলেন, তুই যে তোর দোষ বুঝতে পেরেছিস, এইতে আমি খুশি হয়েছি দিদি ভাই। তুই ওরে সেবা করতে চাস নিজে, কর না। কমলাকে মা এই 2 দিন কাছে যাইতে দেন নাই। যদিচ হরিচরণ সমস্ত তিরস্কার অগ্রাহ্য করিয়া সারা দিনই প্রায় কাশীনাথের শয্যাপার্শ্বে বসিয়া থাকিত, এখন দাদুর অনুমতি পাইয়া কমলাও আসিয়া শিওরে বসিল। 2 ভাই বোনই তাহাকে ওষুধ খাওয়ায়, মুখে জল দেয়, বাতাস করে, একান্ত আত্মীয়ের মতোই সেবা করে। শুধু রাত্রে শঙ্করবাবু জোর করিয়া উঠিয়া দেন তাহাদের, তাই কোনো মতে রাতটা বিছানাতেই কাটে। আবার ভোর না হইতেই তাহারা আসিয়া রোগীর শয্যাপার্শ্বে স্থান গ্রহণ করে। এমনিভাবেই সত্যকারের স্নেহ সংস্কারকে অতিক্রম করিয়া চলে প্রতিদিন। একদিন দুপুরের দিকে হরিচরণ স্নানাহার করিতে গিয়াছে। কমলা বসিয়া আছে একা। হঠাৎ কাশীনাথ চোখ মেলিয়া চাহিল। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে কমলার মুখের দিকে তাকাইয়া থাকিবার পর সে চিনিতে পারিল। চুপি চুপি কহিল, কে দিদিমণি? তোমাকে অনেকদিন খুঁজেছি দিদিমণি। আমার আমার মুখটা মুছিয়ে দেবে দিদিমণি আরেকবার, সেই সেদিনের মতো। কমলা প্রথমটা তাহার কথা ভালো করিয়া বুঝিতেই পারিল না। তারপর হাসিয়া কহিল, কিন্তু তোর মুখে তো ঘাম নেই কাশি, জলও লেগে নেই, কি মোছাবো? দুর্বল কণ্ঠে অস্ফুট স্বরে কাশীনাথ জবাব দিল, তা হোক না দিদিমণি, মুছিয়ে দাও না। সে ভুল বকিতেছে বুঝিয়াও কমলা আঁচল দিয়া তার মুখটা মুছাইয়া দিল। কিন্তু পরক্ষণেই কাশীনাথ আবার চোখ বুজিল। তাহার চৈতন্য ততক্ষণে আবার আচ্ছন্ন হইয়া গিয়াছে। কাশীনাথ দীর্ঘদিন ভুগিয়া সারিয়া উঠিয়াছে, রোগ চলিয়া গিয়াছে। এখন প্রয়োজন শুধু বলটা ফিরিয়া পাওয়ার। কিন্তু তাহাও আহার্যের বন্দোবস্ত যেরূপ হইয়াছে, তাহাতে বেশি দেরি হইবে বলিয়া মনে হয় না। তাহার কৃশতা কাটিয়া ইতিমধ্যেই তাহার বলিষ্ঠ মাংসপেশিগুলি ক্রমশ পূর্বের আকার ধারণ করিতেছে। কাজকর্মের ফরমাস তাহাকে কেহ না করিলেও সে নিজেই একে একে সেগুলি আবার নিজের হাতে তুলিয়া লইতে চায়। কিন্তু তবুও কোথায় যেন তাহার কি একটা গোলমাল হইয়া গিয়াছে। সবে সে ফিরিয়া পাইয়াছে, পায় নাই শুধু পূর্বের উৎসাহ। কাজ করিতে করিতে কেমন যেন অন্যমনস্ক হইয়া পড়ে। আগেকার মতো কাজ না থাকিলেও গায়ে পড়িয়া খাটিতে যায় না। মাঝে মাঝে একা পুকুরের পাড়ে গিয়া বসিয়া থাকে। বসিয়া বসিয়া কি যেন ভাবে। তাহার এ ভাবান্তর একমাত্র কমলার মা লক্ষ্য করেন। ভাবেন দুর্বলতা। ইতিমধ্যে সহসা কমলার বিবাহ পাকিয়া উঠিল। কাশীনাথের অসুখের মধ্যেই কোথাকার এক জমিদার তাহার ছেলের জন্য কমলাকে দেখিতে আসিয়া পছন্দ করিয়া গিয়াছিলেন। তখন অবশ্য কথা ছিল বিবাহটা হইবে অগ্রহায়ণ মাসে, কিন্তু এখন হঠাৎ তিনি বলিয়া পাঠাইলেন যে অগ্রহায়ণ মাসে তাহাদের অসুবিধা আছে, শ্রাবণ মাসেই হওয়া চাই। পাত্রটি ভালো, সুতরাং শঙ্করবাবুকে তাহাতেই সম্মত হইতে হইল। সাজ সাজ রব পড়িয়া গেল। সময় খুব কম, অথচ সমারোহের কোনো ত্রুটি হইলে চলিবে না। শঙ্করবাবু জলের মতো টাকা খরচ করিতে লাগিলেন। হাঁক ডাক ছুটোছুটির অন্ত রহিল না। কাশীনাথের সুপ্ত উৎসাহ যেন সহসা ঘুম ভাঙিয়া জাগিয়া উঠিল। তাহার মুখে আবার ফিরিয়া আসিল পূর্বেকার অকারণ হাসি। সেই ছুটোছুটি করিতে লাগিল সবচেয়ে বেশি। কোথায় গয়লা, কোথায় জেলে, কোথায় বাজনদার, কোথায় কাঠের গোলা, সর্বত্র। সবসময়েই কাশীনাথ ঝড়ের আগে ছুটে। ফলে সকলে নিশ্চিন্ত হইল, কারণ কোনো কাজে আর কোনো ভুল ত্রুটির সম্ভাবনা রহিল না। কিন্তু সবচেয়ে ভাবান্তর হইল কমলার। আগেকার মতো গাছকোমর বাঁধিয়া বাগানে বাগানে ঘোরে না। সে লাফালাফি, চিৎকার, আবদার কিছুই নাই। মুখ তাহার নত হইয়াই থাকে, আর সে মুখে ক্ষণে ক্ষণেই অকারণে রক্তাভা খেলিয়া যায়। এ যেন নতুন কমলা।
সহস্র কাজের ফাঁকেও কাশীনাথ মুগ্ধ ও বিস্মিত নেত্রে তাহার এই রূপান্তর লক্ষ্য করে। সে যেন আশা করে আগেকার মতো আবদার ফরমাস না পাইয়া ক্ষুণ্ণ হয়। না চাহিতেও মধ্যে মধ্যে তাহার প্রিয় জিনিসগুলি বাগান হইতে আহরণ করিয়া আনে। কমলা স্মিতহাস্যে সেগুলি গ্রহণ করে, কিন্তু আগের মতো উচ্ছ্বসিত হইয়া ওঠে না। বালিকা কমলা কোন মন্ত্রবলে কবে যে তরুণী হইয়া উঠিয়াছে তাহা কাশীনাথ বুঝিতে পারে নাই। বিবাহের দিন আসিয়া পড়িল। কুটুম্ব কুটুম্বিনীর দলে বাড়ি ভরিয়া গিয়াছে। কাজের চাপে কাহারও নিঃশ্বাস ফেলিবার অবসর নাই। কমলাকে সর্বদা নারীর দল ঘিরিয়া আছে। সমবয়সীরা কানে কানে ফিসফিস করিতেছে, প্রবীণারা দিতেছেন উপদেশ, আর ছোট ছেলেমেয়ের দল শুধু বিস্মিত দৃষ্টিতে তাকাইয়া আছে। তাহারই ফাঁকে একসময়ে দালানের মুখে কাশীনাথের সহিত দেখা হইয়া গেল। গত 3 দিনের মধ্যে কাশীনাথ তাহাকে ভালো করিয়া দেখিতেই পায় নাই, কথা বলা তো দূরের কথা। তবু সেদিনও সে ব্যস্তভাবে চলিয়াই যাইতেছিল। সহসা কমলা পেছন হইতে ডাকিল, কাশী, এই কাশী। কাশীনাথ থমকিয়া দাঁড়াইল। কমলা কহিল, এই সেদিন অসুখ থেকে উঠলি, এত খাটছিস কেন? আবার যদি ভারী অসুখে পড়িস? এবার আর কিন্তু আমি সেবা করতে আসব না। কাশীনাথের নিকষ পাথরের মতো মুখে একটা বেগুনি আভা যেন এক মুহূর্তের জন্য খেলিয়া গেল। সে মাথা নত করিয়া জবাব দিল, আর এই আজকের দিনটা তো, তারপর কাল থেকে তো ছুটি। কমলা কহিল, তা হোক, তবু একটু জিরে নেওয়া ভালো। জল খেয়েছিস? কাশীনাথ ঘাড় নাড়িয়া জানাইল, হাঁ। তারপরই একরকম ছুটিয়া চলিয়া গেল। কমলার দিকে একবার মুখও ফিরাইল না। বোধ হয় সেটুকু অবসরও নাই তাহার। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। বরযাত্রীর দলও আসিয়া পড়িয়াছে। হাঁক ডাক আরও বেশি শুরু হইল। আর সেই সঙ্গে যেন কাশীনাথেরও কর্মক্ষমতা 10 গুণ বাড়িয়া গেল। একটা মানুষ যেন 10খানা হইয়া সব কাজের আগে ছোটে। কমলার মা মেয়েকে সাজাইতে সাজাইতে সজল চোখে বলিলেন, কাশীনাথ আর জন্মে তোদেরই ভাই ছিল কমলি, একেবারে আপনার জন না হলে এত খাটতে পারে না। এই স্নেহের সুরটির সহিত বিগত কয়েক মাসের সহস্র স্মৃতি মনে পড়িয়া কমলার চক্ষু সজল হইয়া উঠিল। কত অত্যাচারী করিয়াছে সে, কত অকারণ জিদ। সে যেন একবার মাকে কি বলিতেও গেল, কিন্তু চারিদিকের অসংখ্য আত্মীয়দের দেখিয়া আবার লজ্জায় মাথা নত করিল। বিবাহ নির্বিঘ্নে মিটিয়া গেল। প্রাচীন জমিদার বাড়ির বাসর ঘর সারা রাত নৃত্য গীত হাস্য পরিহাসে মুখর ও জমজমাট হইয়া উঠিল। কাশীনাথ একবার নানা কাজের ফাঁকে জানালা দিয়া উকি মারিয়া দেখিয়া গেল বাসর ঘর আর তাহাদের মধ্যে বধূ বেশিনী কমলাকে। বিস্ময়ের যেন তাহার অন্ত ছিল না। এ কোন কমলা? তাহার ক্রীড়া সঙ্গিনী কমলা নিশ্চয়ই না। কিন্তু বেশি ভাবিবার সময়ও আর তাহার ছিল না। কাজের ঘূর্ণাবর্তে আবার সে সম্পূর্ণরূপে তলাইয়া গেল। তাহার এই অপরিসীম পরিশ্রমের অবসাদ আসিল পরের দিন ভোরে। বাহিরে বরসভার এক কোণে শতরঞ্চির উপরই পড়িয়া সে বোধ করি শেষ রাত্রে ঘুমাইয়া পড়িয়াছিল। শঙ্করবাবুই প্রথম দেখিতে পান এবং তাহাকে ডাকিতে নিষেধ করেন। কিন্তু সে ঘুম ভাঙিয়া উঠিয়াও আর যেন কোনো কাজে মন দিতে পারিল না। সারা দেহে তাহার অসহ্য বেদনা, পা পাথরের মতো ভারী। তাহার চেয়ে ভারী বোধ হয় তাহার মন। কোথা হইতে কতদিনের ক্লান্তি আর অবসাদ আসিয়া যে তাহার মনে জমা হইয়াছে তাহার ইয়ত্তা নাই। সে সমস্ত কাজ এড়াইয়া দূরে দূরে ঘুরিয়া বেড়াইতে লাগিল। গতদিনের পরিশ্রম স্মরণ করিয়া তাহাকে কেহ সেজন্য অনুযোগও করিল না। কমলা উৎসবের এই উন্মত্ত সমারোহের মধ্যে কাশীনাথের কোনো সংবাদই লইতে পারে নাই। পরের দিনকার সমস্ত অনুষ্ঠান শেষ হইতে একেবারে যখন একটু অবসর মিলিল, তখন একবার হরিচরণের কাছে সে খবর লইয়াছিল, কিন্তু সেও ভালো রকম খোঁজ দিতে পারিল না। অবশ্য খোঁজ খবর করিবার মতো অবস্থাও কমলার ছিল না। উপবাস ও রাত্রি জাগরণে তাহার দেহ ভাঙিয়া পড়িয়াছে। তখন তাহার মুখের দিকে চাহিলে ভয় করে।
মা তাহার অবস্থা দেখিয়া জোর করিয়া তাহাকে দুটি ভাত খাওয়াইয়া একেবারে উপরে নিজের ঘরে পাঠাইয়া দিলেন। সকলকে নিষেধ করিয়া দিলেন 2 ঘণ্টার আগে যেন কেহ তাহাকে না ডাকে। একটা দীর্ঘ দিবানিদ্রা দিয়া কমলা যখন উঠিল তখন বাড়িতে হইচই পড়িয়া গিয়াছে। কাশীনাথকে নাকি কোথাও খুঁজিয়া পাওয়া যাইতেছে না। আহারের সময় কমলার মা চারিদিকে তাহার জন্য লোক পাঠিয়াছিলেন, কিন্তু কোথাও কোনো পাত্তা মেলে নাই। শেষ খবর আসিয়াছে স্টেশন হইতে, সে নাকি 1:30টার ট্রেনে কলিকাতার দিকে গিয়াছে। কেন, কোথায়, তাহার যাইবার কি প্রয়োজন হইল সে কথা সে কাহাকেও জানাইয়া যায় নাই। সবচেয়ে বড় কথা, একেবারে এক বস্ত্রে চলিয়া গিয়াছে, তার জামা কাপড়গুলিও পরিয়া রহিয়াছে। এই কয়দিনের অক্লান্ত পরিশ্রমের পর সে এমন অস্নাত অভুক্ত অবস্থায় চলিয়া গেল, এই কথা স্মরণ করিয়া কমলার মা বারবার চোখ মুছিতে লাগিলেন। কমলার মনটাও বেদনায় ভারী হইয়া উঠিল। তাহার বিদায়ের ক্ষণটি পর্যন্ত সে অপেক্ষা করিতে পারিল না। একটা কথাও বলিতে পারিত তো সে। কিসের অভিমান, কাহার উপর রাগ করিয়া সে এমনটা করিল, তাহাও বুঝিতে পারিল না। অপরাধটা তাহারই হইল কিনা জানিতে না পারিয়া সারাক্ষণ তাহার মনের মধ্যে খচখচ করিতে লাগিল। আত্মীয় স্বজনদের 2-1জন চুরি করিয়া পলাইল কিনা খোঁজ করিবার উপদেশ দিতে আসিয়াছিলেন, কিন্তু শঙ্করবাবুর ভ্রুকুটি দেখিয়া আর কিছু বলিতে সাহস করেন নাই। কোনো নিজ কাজ সে করিতে পারে না, তাহা শঙ্করবাবু জানেন, যদিচ আসল কারণটা তিনিও কিছুতে অনুমান করিতে পারিলেন না। অপরাহ্নের পূর্বেই বরবধূ বিদায় লইবে। কাশীনাথকে লইয়া মাথা ঘামাইবার বেশি অবসর কাহারও নাই। কমলাকে সাজাইতে বসিলেন সকলে। অলঙ্কারগুলি ভালো করিয়া পরাইয়া দিতে দিতে সহসা এক সময়ে মা প্রশ্ন করিলেন, হ্যাঁ রে, তোর সে পুরনো আংটিটা কি করলি? কমলা বিস্মিত হইয়া খালি আঙুলের দিকে চাহিল। 2 বৎসর পূর্বে একটি মুক্তার আংটি দাদু তৈয়ারি করিয়া দিয়াছিলেন। ছোট হওয়াতে সেটি গত কয়েক মাস কনিষ্ঠাতে উঠিয়াছিল। তাহার দাগ এখনই স্পষ্ট রহিয়াছে, কিন্তু সে আংটিটা নাই, যেন সদ্য কেহ খুলিয়া লইয়াছে। মুহূর্ত কয়েক শূন্য দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া মাথা নত করিয়া কমলা কহিল, খুলে রেখেছি মা, বড্ড ক্ষয়ে গিয়েছিল। কমলার মা আর কোনো প্রশ্ন করিলেন না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প স্মারক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।